আসসালামু আলাইকুম, স্বাগতম নিউজ দর্পণ সংবাদে। আমি মোহাম্মদ জাকারিয়া আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় 2 শিশু নিহত। ইউক্রেন যুদ্ধ থামাতে ভূখণ্ড ইস্যু নিয়ে ত্রিপক্ষীয় আলোচনা। ভয়াবহ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল, অস্ত্র পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র, জার্মানি। কেন যুদ্ধ করছে না মুসলিম দেশগুলো? ইরানের 3 পারমাণবিক স্থাপনায় হামলা করল যুক্তরাষ্ট্র, ভয়াবহ যুদ্ধের আশঙ্কা। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি নিউজ দর্পণ সংবাদে। আমি মোহাম্মদ জাকারিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান এবং যুদ্ধের সব আপডেট আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। গাজায় চলমান সংঘাতে আজ আবারও একটি হৃদয়বিদারক ঘটনার খবর সামনে এসেছে, যেখানে ইসরায়েলি ড্রোন হামলায় 2টি নিষ্পাপ শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে, যা বিশ্ব বিবেককে আবারও নাড়া দিয়েছে। সংবাদটি অত্যন্ত স্পর্শকাতর এবং মানবিক দৃষ্টিকোণ থেকে বিচার করলে দেখা যায় বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে শিশুদের নিরাপত্তা বা সেফ জোন বলতে আসলে আর কিছুই অবশিষ্ট নেই, কারণ প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন যে ওই সময় শিশু দুটি তাদের পরিবারের সাথেই একটি কথিত নিরাপদ আশ্রয়ের খোঁজে যাচ্ছিল। ড্রোন প্রযুক্তির ব্যবহার আধুনিক যুদ্ধে কতটা ভয়াবহ হতে পারে তা আমরা এই ঘটনার মাধ্যমে আবারও বুঝতে পারছি, কারণ আকাশ থেকে যখন কোনো লক্ষ্যবস্তু নির্ধারণ করা হয় তখন সেখানে সাধারণ নাগরিক নাকি কোনো সশস্ত্র ব্যক্তি রয়েছে তা অনেক সময় প্রযুক্তির পর্দায় ধরা পড়লেও মানবিক বিবেচনার জায়গাটি গৌণ হয়ে যায়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বারবার সতর্ক করছে যে ঘনবসতিপূর্ণ এলাকায় এ ধরনের নিখুঁত বা প্রিসিশন অ্যাটাক চালানোর দাবি করা হলেও এর ভুক্তভোগী হচ্ছেন নারী ও শিশুরা, এবং আজকের এই ঘটনা সেই পরিসংখ্যানকেই আরও ভারী করল। আপনারা যারা নিয়মিত আন্তর্জাতিক খবরাখবর রাখেন তারা নিশ্চয়ই জানেন যে গত কয়েক মাস ধরে গাজায় যেভাবে মানবিক বিপর্যয় নেমে এসেছে তাতে খাদ্য, পানি এবং চিকিৎসার অভাবে মানুষ এমনিতেই ধুঁকছে, আর তার ওপর এই ধরনের আকস্মিক ড্রোন হামলা মানুষের মনে চরম আতঙ্কের সৃষ্টি করেছে। সমর বিশেষজ্ঞরা বলছেন ড্রোন হামলার মূল উদ্দেশ্য সাধারণত প্রতিপক্ষের মনোবল ভেঙে দেওয়া এবং নির্দিষ্ট টার্গেট এলিমিনেট করা, কিন্তু যখন সেই টার্গেটের আশেপাশে সাধারণ মানুষ, বিশেষ করে শিশুরা থাকে, তখন তা আর কেবল সামরিক কৌশলের মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং তা মানবাধিকার লঙ্ঘনের চরম পর্যায়ে পৌঁছে যায়। এই ঘটনাটি নিয়ে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ঝড় উঠেছে এবং অনেকেই প্রশ্ন তুলছেন যে আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতা আর কতদিন বজায় থাকবে, নাকি শিশুদের এই মৃত্যু নিছক একটি সংখ্যা হয়েই ইতিহাসে লেখা থাকবে। যুদ্ধের নিয়ম অনুযায়ী বেসামরিক নাগরিকদের সুরক্ষা দেওয়া বাধ্যতামূলক হলেও মাঠ পর্যায়ে সেই নিয়মের তোয়াক্কা যে করা হচ্ছে না তা এই 2 শিশুর মৃত্যু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। ইউক্রেন যুদ্ধ, যা গত কয়েক বছর ধরে ইউরোপের অর্থনীতি এবং রাজনীতির মোড় ঘুরিয়ে দিয়েছে, তা থামাতে এবার ভূখণ্ড ইস্যু বা টেরিটোরিয়াল কম্প্রোমাইজ নিয়ে একটি ত্রিপক্ষীয় আলোচনার গুঞ্জন শোনা যাচ্ছে, যা বর্তমান জিওপলিটিক্সে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মোড়। আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে যুদ্ধের শুরুতে ইউক্রেন এবং তার পশ্চিমা মিত্ররা কোনোভাবেই রাশিয়ার কাছে 1 ইঞ্চি জমিও ছেড়ে দিতে রাজি ছিল না, কিন্তু সময়ের সাথে সাথে যুদ্ধের ক্লান্তি বা ওয়ার ফ্যাটিগ এবং বিপুল পরিমাণ অর্থনৈতিক ক্ষতির কারণে পর্দার আড়ালে কূটনৈতিক সমীকরণগুলো বদলাতে শুরু করেছে। এই ত্রিপক্ষীয় আলোচনার মূল ফোকাস হল যুদ্ধবিরতি বা স্থায়ী শান্তি চুক্তির জন্য ইউক্রেনকে তার কিছু অধিকৃত ভূখণ্ড রাশিয়ার নিয়ন্ত্রণে ছেড়ে দিতে হবে কিনা এবং বিনিময়ে তারা ন্যাটো বা ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ পাবে কিনা, এই বিষয়টি এখন আলোচনার টেবিলে উঠে এসেছে। যদিও প্রকাশ্যে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকি এখনও তার অখণ্ডতার দাবিতে অনড়, কিন্তু আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের কিছু প্রভাবশালী দেশ, যারা যুদ্ধের খরচ যোগাতে হিমশিম খাচ্ছে, তারা হয়তো একটি মধ্যপন্থার সমাধান চাইছে। এই আলোচনায় সম্ভবত তুরস্ক, কাতার কিংবা ইউরোপের কোনো নিরপেক্ষ দেশ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে, যেখানে রাশিয়ার নিরাপত্তা উদ্বেগ এবং ইউক্রেনের সার্বভৌমত্বের মধ্যে একটি ভারসাম্য খোঁজার চেষ্টা চলছে। বিষয়টি গভীরভাবে চিন্তা করলে দেখবেন আধুনিক যুদ্ধে ল্যান্ড ফর পিস বা শান্তির বিনিময়ে জমি, এই ফর্মুলা ঐতিহাসিকভাবে অনেক বিবাদ মেটাতে ব্যবহৃত হয়েছে, কিন্তু ইউক্রেনের জন্য এটি মেনে নেওয়া রাজনৈতিক আত্মহত্যা শামিল হতে পারে।
ইসরায়েল যে একটি বড়সড় এবং ভয়াবহ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে তার স্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে সাম্প্রতিক সামরিক তৎপরতা এবং তাদের মিত্র দেশগুলোর অস্ত্র সরবরাহের ধরন দেখে। বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং জার্মানি যেভাবে অত্যাধুনিক মারণাস্ত্র পাঠাচ্ছে তা আসন্ন প্রলয়ঙ্করী সংঘাতের পূর্বাভাস দিচ্ছে। আপনারা জানেন, মধ্যপ্রাচ্যের রাজনীতিতে ইসরায়েল সবসময়ই তাদের সামরিক আধিপত্য বজায় রাখতে চায় এবং এবার তারা সম্ভবত গাজা ছাড়িয়ে লেবানন বা আরও দূরের কোনো প্রতিপক্ষের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের পরিকল্পনা করছে, যাকে সমরবিদেরা মাল্টি ফ্রন্ট ওয়ার বা বহুমুখী যুদ্ধ বলে অভিহিত করছেন। যুক্তরাষ্ট্র এবং জার্মানি, যারা ইসরায়েলের সবচাইতে বড় দুই মিত্র, তারা বিলিয়ন বিলিয়ন ডলারের সামরিক সহায়তা প্যাকেজ অনুমোদন করেছে, যার মধ্যে রয়েছে প্রিসিশন গাইডেড মিসাইল, ড্রোন ডিফেন্স সিস্টেম এবং ভারী আর্টিলারি শেল, যা সাধারণ কোনো ছোটখাটো অপারেশনের জন্য নয়, বরং বড় আকারের প্রচলিত যুদ্ধের জন্যই প্রয়োজন হয়। বিশ্লেষকরা বলছেন, এই অস্ত্র চালানের গতি এবং পরিমাণ দেখে মনে হচ্ছে ইসরায়েল কোনো দীর্ঘমেয়াদী যুদ্ধের রসদ মজুত করছে, যাতে করে যুদ্ধের মাঝপথে তাদের গোলা বারুদের সংকটে পড়তে না হয়। জার্মানি, যারা সাধারণত সংঘাতপূর্ণ অঞ্চলে অস্ত্র পাঠানোর ক্ষেত্রে কিছুটা রক্ষণশীল নীতি মেনে চলে, তারাও এবার তাদের নীতি পরিবর্তন করে ইসরায়েলকে পূর্ণ সমর্থন দিচ্ছে, যা ইউরোপের ভূরাজনীতিতেও একটি বড় পরিবর্তনের ইঙ্গিত। অন্যদিকে যুক্তরাষ্ট্র ভূমধ্যসাগরে তাদের নৌবহর এবং যুদ্ধবিমান মোতায়েন বাড়িয়ে দিয়েছে, যার মূল উদ্দেশ্য হল ইসরায়েলের শত্রুদের, বিশেষ করে ইরান এবং তার প্রক্সিদের, এই বার্তা দেওয়া যে ইসরায়েলের ওপর বড় কোনো হামলা হলে আমেরিকা সরাসরি হস্তক্ষেপ করতে পারে। অনেকের মনেই একটি স্বাভাবিক প্রশ্ন জাগে, বিশেষ করে যখন গাজা বা ফিলিস্তিনে এত বড় মানবিক বিপর্যয় চলছে, তখন বিশ্বের শক্তিশালী মুসলিম দেশগুলো কেন সরাসরি যুদ্ধে জড়াচ্ছে না বা সামরিক হস্তক্ষেপ করছে না? এই প্রশ্নের উত্তরটি আবেগের জায়গা থেকে একরকম হলেও বাস্তব রাজনীতি বা রিয়েল পলিটিক্সের প্রেক্ষাপটে অত্যন্ত জটিল এবং বহুমুখী। প্রথমত, আধুনিক বিশ্বে যুদ্ধ কেবল সৈন্য দিয়ে হয় না, এর পেছনে থাকে বিশাল অর্থনৈতিক স্বার্থ এবং আন্তর্জাতিক সম্পর্কের সমীকরণ। সৌদি আরব, মিশর, তুরস্ক বা সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলোর অর্থনীতি এবং সামরিক কাঠামো অনেকাংশেই পশ্চিমা দেশগুলোর, বিশেষ করে যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীল। যদি এই দেশগুলো সরাসরি যুদ্ধে জড়ায়, তবে তাদের ওপর তাৎক্ষণিক অর্থনৈতিক নিষেধাজ্ঞা বা স্যাংশন আসতে পারে, তাদের মুদ্রার মান পড়ে যেতে পারে এবং তাদের দেশের উন্নয়ন প্রকল্পগুলো থমকে যেতে পারে, যা কোনো সরকারই তাদের নিজ দেশের স্থিতিশীলতার স্বার্থে চায় না। দ্বিতীয়ত, সামরিক শক্তির ভারসাম্য বা ব্যালেন্স অফ পাওয়ার একটি বড় ফ্যাক্টর। যদিও মুসলিম দেশগুলোর সম্মিলিত জনবল অনেক, কিন্তু প্রযুক্তিনির্ভর আধুনিক যুদ্ধে ইসরায়েল এবং তার পশ্চিমা মিত্রদের, বিশেষ করে যুক্তরাষ্ট্রের যে সামরিক প্রযুক্তিগত সুবিধা বা টেকনোলজিক্যাল এজ রয়েছে, তার মোকাবিলা করা প্রচলিত যুদ্ধে অত্যন্ত কঠিন। তৃতীয়ত, মধ্যপ্রাচ্যের দেশগুলোর নিজেদের মধ্যেই রয়েছে শিয়া সুন্নি দ্বন্দ্ব এবং আঞ্চলিক নেতৃত্বের লড়াই, যার ফলে তারা একটি ঐক্যবদ্ধ সামরিক জোট বা ন্যাটোর মতো কোনো শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরি করতে ব্যর্থ হয়েছে। অনেক বিশ্লেষক মনে করেন, মুসলিম দেশগুলো এখন হার্ড পাওয়ার বা যুদ্ধের পরিবর্তে সফট পাওয়ার বা কূটনৈতিক চাপ প্রয়োগের কৌশল বেছে নিয়েছে, কারণ তারা মনে করে সরাসরি যুদ্ধ শুরু হলে তা পুরো অঞ্চলকে একটি দীর্ঘমেয়াদী ধ্বংসযজ্ঞের দিকে ঠেলে দেবে, যার ভুক্তভোগী হবে সাধারণ জনগণই। আজকের সবচাইতে উদ্বেগজনক এবং ব্রেকিং নিউজটি হল ইরানের ৩টি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের কথিত হামলার খবর, যা সত্য হলে বিশ্বকে একটি ভয়াবহ এবং তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে যেতে পারে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম এবং গোয়েন্দা সূত্রের বরাতে জানা যাচ্ছে যে ইরানের নাতাঞ্জ, ফোর্দো এবং আরাক, এই ৩টি প্রধান পারমাণবিক কেন্দ্রে অত্যন্ত শক্তিশালী বাংকার বাস্টার বোমা বা সাইবার আক্রমণের মাধ্যমে আঘাত হানা হয়েছে, যার লক্ষ্য ছিল ইরানের পরমাণু বোমা তৈরির সক্ষমতাকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া। ইরান দীর্ঘদিন ধরেই দাবি করে আসছিল তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ, কিন্তু যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল সবসময়ই সন্দেহ পোষণ করে এসেছে যে তেহরান গোপনে পরমাণু অস্ত্র তৈরি করছে, এবং এই হামলা সেই সন্দেহেরই চূড়ান্ত সামরিক প্রতিক্রিয়া হতে পারে। এই ঘটনার ভয়াবহতা অনুধাবন করতে হলে বুঝতে হবে যে পারমাণবিক স্থাপনায় হামলা কেবল একটি সামরিক আক্রমণ নয়, এর ফলে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ে পরিবেশ এবং মানুষের অপূরণীয় ক্ষতি হতে পারে, যা
আন্তর্জাতিক আইনেও একটি বড় অপরাধ হিসেবে গণ্য হতে পারে। ইরানের পক্ষ থেকে ইতিমধ্যেই কঠোর প্রতিশোধের হুমকি দেওয়া হয়েছে এবং তারা বলছে যে তাদের জবাব হবে তড়িৎ এবং ধ্বংসাত্মক, যার অর্থ তারা হরমুজ প্রণালী বন্ধ করে দিতে পারে, যা দিয়ে বিশ্বের 20% তেল পরিবাহিত হয়। যদি সত্যিই এমনটা ঘটে, তবে বিশ্ববাজারে তেলের দাম নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে, স্টক মার্কেট ধসে পড়বে এবং মুদ্রাস্ফীতি আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বহুগুণ বাড়িয়ে দেবে। সমর বিশেষজ্ঞরা বলছেন, এই হামলা যদি নিশ্চিত হয়, তবে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো এবং ইসরায়েল ইরানের মিসাইল রেঞ্জের মধ্যে থাকায় সেখানে বড় ধরনের পাল্টা হামলার আশঙ্কা রয়েছে। এটি আর কেবল দুটি দেশের যুদ্ধ নয়, বরং এতে রাশিয়া এবং চীনও জড়িয়ে পড়তে পারে, কারণ ইরানের সাথে তাদের কৌশলগত মিত্রতা রয়েছে। আমরা এই পরিস্থিতির ওপর কড়া নজর রাখছি এবং প্রতি মুহূর্তে নতুন নতুন তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এই উত্তপ্ত পরিস্থিতিতে আপনাদের কাছে অনুরোধ, গুজবে কান দেবেন না এবং সঠিক তথ্যের জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন।